স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি আমি মেহেরিন তাজরিন কবির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায় স্বীকার করেছেন আসামি সোহেল রানা, আর নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান তার স্ত্রী স্বপ্না আক্তার। বুধবার দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনে আলাদা বক্তব্য দেন দুই আসামি। মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ। আগামী সপ্তাহেই রায় হতে পারে বলে আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীর। পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে বুধবার সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয় দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। এ সময় তাদের বিরুদ্ধে অভিযোগ এবং ১৬ সাক্ষীর বক্তব্য পড়ে শোনান বিচারক। আদালতের কাঠগড়ায় দাঁড়ানো সোহেল রানা নিশ্চুপ থাকলেও অঝরে কাঁদতে থাকেন স্বপ্না। প্রথমে সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করেন এবং সহযোগী হিসেবে ডলার নামে একজনের ওপর দায় চাপানোর চেষ্টা করেন। হেবিচুয়াল অফেন্ডার তারা তদন্তের সময় অথবা বিচারিক যে কোনো পদ্ধতির যে প্রসেস, সেই অর্থাৎ বিচারিক বিভিন্ন স্টেজে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলে বিচারের কার্যক্রমকে ডিলে করা এবং জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার একটা অপচেষ্টা। পরে ক্ষমা চেয়ে নিজের অপরাধ স্বীকার করে নেন সোহেল রানা। সাংবাদিকদের জানান রাষ্ট্রপক্ষের কৌশলী। ইনক্রিমিনেটিং এভিডেন্সগুলো পড়ে শোনানোর পর আসামি দ্বয়ের নিকট আলাদা আলাদাভাবে জানতে চেয়েছেন মোহাম্মদ সোহেল রানা উন্মুক্ত ট্রাইব্যুনালে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। আসামি স্বপ্নাও নিজেকে নির্দোষ দাবি করেন। ৩৪২ ধারার পরীক্ষাটা সম্পন্ন হয়েছে। আগামীকালকে এই মামলার যুক্তিতর্কের জন্য বিজ্ঞ আদালত তারিখ ধার্য করেছে। বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত, আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে এই হত্যা মামলায় বৃহস্পতিবার দুই পক্ষের যুক্তিতর্কের দিন ঠিক করেছে আদালত। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবহেলায় মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে মোংলা বন্দর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। এদিকে এ ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের তদন্ত চেয়ে উচ্চ আদালতে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। অবহেলিত মায়ের মৃত্যুতে যুগ্ম সচিব ছেলের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বুধবার সকালেই জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আইন তো আছে যে 5% বেতনের 5% তার ফ্যামিলি পাবে, এরকম একটা আইন বোধহয় আছে। আমি জানি না এটা কার্যকর কিনা। কার্যকর যদি হয় তাহলে আমরা ওটা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এরপর সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য পদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয় আনিসুর রহমানকে, সংযুক্ত করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এই রুমটা কে থাকতো? নূরজাহান বেগমের প্রতি চরম অবহেলার জন্য সন্তানদের ওপর কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন মানুষ। এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা তার তদন্ত চেয়ে বুধবার রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার। রিটে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গঠনের আবেদন করা হয়েছে। তার ঘরটি খুবই আবর্জনাপূর্ণ ছিল, নোংরা অবস্থায় ছিল এবং বসবাস অনুপযোগী ছিল। জাতীয় মানবাধিকার কমিশন এই বিষয়টিকে তদন্ত করে তারা নির্ণয় করবে যে এখানে এই বৃদ্ধা নূরজাহান বেগম ওনার মৃত্যুতে কোনো মানবাধিকারের লঙ্ঘন হয়েছে কিনা। দ্বিতীয়ত আমরা চেয়েছি যে তিনি যে মৃত্যুবরণ করেছেন এখানে মৃত্যুর সঠিক কারণটি নির্ণয় করার জন্য, কারণ 7 দিন ধরে একটি লাশ একটি মহানগরের একটি গুরুত্বপূর্ণ স্থানে এভাবে পড়ে আছে, কিন্তু কেউ তার খোঁজ খবর নিল না। গেল রোববার জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে রাজধানীর মিরপুর 11 নম্বরের একটি বাসা থেকে 75 বছরের নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটে গড়ে 1 টাকা 52 পয়সা এবং গ্রাহক পর্যায়ে 1 টাকা 39 পয়সা বেড়েছে। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান। কার্যকর হচ্ছে 1 জুন থেকে। এদিকে বিদ্যুতের দাম বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন মূল্যস্ফীতির চাপে থাকা ভোক্তারা। গত মাসের 20 ও 21 তারিখ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিপি ও বিতরণকারী কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি করে বিইআরসি।
সে সময় পাইকারি পর্যায়ে 17 থেকে 21 এবং গ্রাহক পর্যায়ে 29% দাম বাড়ানোর প্রস্তাব পর্যালোচনা করা হয়। গণশুনানি এবং বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে বুধবার বিইআরসি বিদ্যুতে নতুন দাম ঘোষণা করে, যেখানে খুচরায় গড়ে প্রায় 17% এবং পাইকারিতে প্রায় 20% দাম বাড়ানো হয়। আবাসিকে বিদ্যুতের 75 ইউনিট পর্যন্ত ব্যবহারের দর 6 টাকা 18 পয়সা, 76 থেকে 200 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট 8.5 টাকা, 600 ইউনিটের বেশি ব্যবহারের দাম 17 টাকা 35 পয়সা। বিদ্যুতের দামের সঙ্গে প্রতি ইউনিটে 7 পয়সা বেশি সঞ্চালন খরচ বেড়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্য হার ওয়েটেড অ্যাভারেজ 9.11 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.52 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 10.63 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ চড়া মূল্যস্ফীতির সময় বিদ্যুতের দাম এতটা বাড়ায় ক্ষোভ জানান ভোক্তারা। আর ভোক্তা সংগঠন বলছে বিদ্যুতের দাম বৃদ্ধিতে পণ্য ও সেবার দামও বাড়বে, কঠিন হবে স্বল্প আয়ের মানুষের জীবনযাপন। ইনকাম সমান না, অথবা সরকারি বেতন বাড়ছে অথবা আমাদের বেতন বাড়ে না, আমাদের খরচ বাড়ছে। প্রতিনিয়তই আপনার জ্বালানি তেল বলেন, বিদ্যুৎ বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিস বলেন, সবকিছুই আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। বিদ্যুৎ চালিত প্রচুর আপনার পরিবহন আমরা ব্যবহার করছি, বিশেষ করে আমরা যেগুলো চার্জিং লাইট, আমরা চার্জিং যে ব্যাটারিতে যেগুলো চলে, সেখানে কিন্তু ন্যাচারালি আপনার এটা আমাদের জনজীবনে একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। এদিকে দাম বৃদ্ধির পরও সরকারকে বছরে 41,000 কোটি টাকা ভর্তুকি গুনতে হবে বলে দাবি পিডিবির। এর আগে বিদ্যুতের মূল্য বাড়ানো হয় 2024 সালের ফেব্রুয়ারিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার থাকছে আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। সামনে অর্থবছরের বাজেটে এডিপির প্রায় 11% বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেই সঙ্গে ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে 70,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত খরচের চাপ সামলাতে দেশীয় গ্যাস উত্তোলন বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। মন্ত্রী বলছেন নীতি কাঠামোতে জ্বালানি নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে সরকার। চলতি অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য উন্নয়ন বরাদ্দ আগের বছরের চেয়ে 25% কমিয়ে রাখা হয় 22,520 কোটি টাকা। সামনের বাজেটে এ খাতে এডিপির প্রায় 11% বা 32,691 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া উৎপাদন খরচের চেয়ে ভোক্তার কাছে 45% কম দামে বিদ্যুৎ বিক্রি করতে হয়। এতে প্রতি বছরই বড় অঙ্কের ভর্তুকি গুনতে হচ্ছে সরকারকে। ইউনিট প্রতি 1.5 টাকা পর্যন্ত বাড়লেও ভর্তুকির চাহিদা থাকছে 45,000 কোটি টাকা। এদিকে বিশ্ববাজারে এলএনজির দাম বাড়ায় গ্যাস খাতে সামনের 6 মাসেই ভর্তুকি লাগতে পারে 25,000 কোটি টাকা। এমন অবস্থায় দেশীয় গ্যাস উত্তোলন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের যে ডোমেস্টিক এক্সপ্লোরেশনটা যেটা চালু আছে, মনোযোগ দিয়ে টাকা দিয়ে ফান্ডিং সব কিছু করে এটাকে চালু রাখতে হবে। আমরা এখন তো প্রায় 1700-তে নেমে গেছে প্রোডাকশনটা। এটাকে আমি অত বড় কিছুতে যাচ্ছি না, আমরা এটাকে 2000-এ এনে তারপরে 2000-এ রাখতে পারবো। বাকিটা আমরা এলএনজি আকারে ইম্পোর্ট করতে হবে। তো এলএনজির জন্য আমাদের ওই ব্যবস্থার এফএসআরইউ বাড়াতে হবে এবং যা যা করণীয় করতে হবে। 1.5 দশকেরও বেশি সময় টেকসই জ্বালানি ও বিদ্যুৎ খাত গড়ে তোলায় বিগত সরকারের উদাসীনতা ছিল বলে মনে করেন মন্ত্রী। তিনি জানান আমদানি নির্ভরতা কমাতে জোর দিচ্ছে বর্তমান সরকার। আমরা অনেক বড় বড় কথা বলেছি, কিন্তু আমরা বড় বড় জিনিস করেছি, কিন্তু জ্বালানির সিকিউরিটি আমরা দিতে পারি নাই। যার জন্য আমরা যখন দায়িত্বভার গ্রহণ করেছি তখন দেখেছি যে জ্বালানির কি বেহাল অবস্থা। আমাদের দেশের জ্বালানির একটা এনার্জি সিকিউরিটি যেটা করা লাগে সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। নবায়নযোগ্য বিদ্যুতের প্রসারে সোলার প্যানেল, যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড় সহ নীতি সুবিধা দেয়া হতে পারে আসছে বাজেটে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের কর ব্যবস্থায় প্রথমবারের মতো দীর্ঘমেয়াদী কর পরিকল্পনা বা ট্যাক্স রোডম্যাপের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে 2030-31 অর্থ বছরে করমুক্ত আয়সীমা বেড়ে হবে 4.5 লাখ টাকা। তবে যারা করমুক্ত সীমার কিছুটা উপরে থাকবেন তাদের করের বোঝা বাড়তে পারে।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যমতে আগামী অর্থবছরে ৫% কর হারও তুলে দেওয়া হতে পারে। প্রতি বছর বাজেটের আগে করমুক্ত আয়সীমা বাড়বে কিনা, কর হার পরিবর্তন হবে কিনা কিংবা নতুন কোনো কর আরোপ করা হবে কিনা এ নিয়ে করদাতাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। সরকার এখন কর ব্যবস্থাকে আরও আধুনিক এবং বিনিয়োগ বান্ধব করতে চায়। সেই লক্ষ্যে দীর্ঘমেয়াদী কর পরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনার আওতায় বর্তমান ৩,৫০,০০০ টাকার করমুক্ত আয় সীমা ধাপে ধাপে বাড়িয়ে ২০৩০-৩১ অর্থ বছরে ৪,৫০,০০০ টাকায় উন্নীত করা হবে। অর্থাৎ আগামী ৫ বছরে করমুক্ত আয় সীমা ১ লাখ টাকা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। অন্তর্বর্তী সরকার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য করমুক্ত আয় সীমা ৩,৭৫,০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছিল। আগামী ২ অর্থ বছর তা বহাল থাকছে। ৫ লাখ টাকা যদি করেন সেটা আমাদের যেটা অবশ্যই প্রাইভেট সেক্টর থেকে ডিমান্ড, কারণ এখন প্রত্যেকেই কিন্তু নিজের ঘর ভেঙে অথবা পুঁজি ভেঙে অথবা ধার করে তার সংসার চালাচ্ছে। তাদেরও তো একটা নিঃশ্বাস ফেলানোর একটা স্পেস লাগবে। আগামী অর্থ বছরে কর হারেও পরিবর্তন আসবে। করমুক্ত আয় সীমা বাড়লেও যারা সীমার কিছুটা ওপরে থাকবেন তাদের করের বোঝা কিছুটা বাড়তে পারে। আগামী অর্থ বছরে ৫% কর হার তুলে দেয়া হতে পারে। এর পরিবর্তে যাদের বার্ষিক আয় ৪.৫ লাখ টাকার বেশি তাদের করমুক্ত আয় সীমা পরবর্তী প্রথম ৩ লাখ টাকার ওপর ১০% হবে, পরবর্তী ৪ লাখ টাকার ওপর ১৫%, ৫ লাখ টাকার জন্য ২০%, ২০ লাখ টাকার জন্য ২৫% এবং অবশিষ্ট আয়ের জন্য ৩০% হারে কর আরোপ করা হতে পারে। বর্তমানে দেশে ১,২৮,০০,০০০ কর শনাক্তকারী নাম্বারধারী রয়েছেন। এদের মধ্যে চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪৬ লাখ করদাতা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় ১ বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর জামিনে মুক্ত হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গত রাত ১০:১০টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। পরে রাত 12:30টার দিকে দেওভোগ নিজ বাড়ি চুনকা কুটিরে আসেন আইভী। এ সময় এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। পরে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যারা নিরপরাধ কারাবন্দী রয়েছে তাদের প্রতি সরকারকে সদয় হওয়ার আহ্বান জানান আইভী। ২০২৫ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে বিভিন্ন হত্যা ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলায় কারাবন্দী ছিলেন সাবেক এ মেয়র। পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন মামলায় তিনি জামিন লাভ করেন এবং সর্বশেষ আইনি জটিলতা কাটিয়ে জামিনে মুক্তি হন তিনি। বিচার বিভাগের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা এবং আমি বর্তমান সরকারের প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি চাই যে সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক এবং জেলে আমার মতো আরও অনেক মায়েরা আছে তারা নিরপরাধ। আশা করি সরকার তাদের প্রতিও সদয় হবে। বরগুনায় ডাক বাংলোর ২টি কক্ষ থেকে মা ও ২ শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৫:৩০টার দিকে মরদেহ ৩টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন বরগুনা পৌরসভার কালীবাড়ি এলাকার দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রানী ও তার ২ শিশু কন্যা আরাধা বিশ্বাস ও অনুরাধা বিশ্বাস। নিহত ইতি রানী ডাক বাংলোর আয়া হিসেবে কাজ করতেন। পুলিশ ও ডাক বাংলোর কেয়ারটেকার জানায় বিকালে জেলা পরিষদের ডাকবাংলোর একটি কক্ষে আরাধার মরদেহ দেখতে পান তিনি। এ সময় পাশের কক্ষটি বন্ধ থাকায় তার সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে বন্ধ কক্ষটি ভেঙে মা ইতি ও তার ছোট মেয়ে অনুরাধার মরদেহ উদ্ধার করে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে মা ইতি রানী ২ শিশু কন্যাকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। প্রথমে বড় মেয়ের মৃতদেহ খাটের উপর পাই, তারপরে পাশের যে রুমটি সেই রুমটি ভিতর থেকে বন্ধ অবস্থায় পাই, যা বাইরে থেকে ভেঙে ভিতরে ঢুকে দেখি যে খাটের উপরে মা ইতি রানী এবং তার ছোট মেয়ের মরদেহ পড়ে আছে। তো আপাতত আমাদের কাছে মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা। মাত্র ২.৫ কিলোমিটার সড়কের পাকাকরণ কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কয়েক হাজার মানুষ। প্রায় ৪ মাস আগে কাজ শুরু করে বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ কাজের ধীর গতিতে বাড়ছে দুর্ভোগ।
এলজিইডি বলছে দ্রুত কাজ শুরু না হলে সংশ্লিষ্ট ঠিকাদারের কার্যাদেশ বাতিল হবে। এটি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একটি সড়ক। উপজেলার বড় চাঙ্গুয়ের থেকে সাতরাগাড়ি পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটারের এই সড়কটি পাকা করার কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। প্রায় 4 মাস আগে পুরনো ইট তুলে বক্স কাটিং করে এভাবেই ফেলে রাখা হয়েছে সড়কটি। এর মধ্যে বৃষ্টি হওয়ায় কাদা পানিতে একাকার সড়কটি। এতে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী যানবাহন চালকরা। কৃষি পণ্য পরিবহনে বাড়তি খরচ গুনতে হচ্ছে কৃষকদের। একটা ভ্যান চলিতে নাকি 50 টাকা মন ধান বইলে দেওয়া লাগছে, তারপরে থাকার কোনো খোঁজ খবর কিচ্ছু নেই। খুব কষ্ট, গোটা ভ্যান পৌঁছ যায়, নামালিয়া দেওয়া লাগে। এই রাস্তাতে কতদিন পড়া হবে সেটা আল্লাহ পাক জানে। রাস্তার বাড়ি যে ধান ডাঙ্গাবো, গাড়িটা নিয়ে আসি, ওইটা নিগাইতে অনেক কষ্ট। এই পথটুকু শিক্ষার্থীদের কাছে প্রতিদিনের বিপত্তি, আর রোগীর স্বজনদের জন্য বড় বিড়ম্বনা। ঠিকাদার কোনো পাত্তাই নাই। এই রাস্তাটা খুলে থেকে গেল কি জন্য, আমাকে চলাফেরা খুব অসুবিধা হচ্ছে। স্কুলে যাওয়ার সময় কাদোতে পড়ে যাই, হাত পা মেখে যায়, ব্যাগ মেখে যায়, জামা কাপড় মেখে যায়। পথের দুর্ভোগ দ্রুতই শেষ হবে বলে আশ্বস্ত করেছে এলজিইডি। বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই কাজ শুরু করতে হবে, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুমন কনস্ট্রাকশন নামে একটা কন্ট্রাক্টর পেয়েছে, আমরা তার সাথে যোগাযোগ করছি। 28 দিনের একটা চূড়ান্ত নোটিশ দেওয়ার পর যদি কাজ শুরু না করে তাহলে আমরা এটা বাতিলের জন্য চূড়ান্তভাবে প্রকল্প পরিচালক মহোদয় বরাবর আমরা সুপারিশ করব। সড়কটির সংস্কার কাজের ব্যয় ধরা হয়েছে 2,40,87,241 টাকা। সহজে যাতায়াত সুবিধা নিশ্চিতে দ্রুত কাজ শেষ করার দাবি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কয়েকটি গ্রামের মানুষের। জাহিদ হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। দুর্ঘটনা কবলিত রোগীদের চিকিৎসার জন্য 5 বছর আগে মহাসড়কের পাশে নির্মাণ করা হয় সিরাজগঞ্জ ট্রমা সেন্টার। তবে জনবলের অভাবে এখনও চালু হয়নি হাসপাতালটি। এতে একদিকে যেমন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, অন্যদিকে অযত্ন ও নজরদারির অভাবে নষ্ট হচ্ছে হাসপাতালের আসবাব ও যন্ত্রপাতি। সিরাজগঞ্জ জেলা সদর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে মহাসড়কের পাশে রেলের জমিতে নির্মাণ করা হয় সিরাজগঞ্জ ট্রমা সেন্টার। ঢাকা, রাজশাহী, রংপুর মহাসড়কে দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক সেবার উদ্দেশ্যে 2020 সালের হাসপাতালটি নির্মাণ করা হয়, তবে জনবল নিয়োগে উদ্যোগ নেওয়া হয়নি। 5 বছর ধরে অকেজো পড়ে থাকায় হাসপাতালের আসবাবপত্র ও যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, চুরি গেছে ট্রান্সফরমার। অভিযোগ রয়েছে সরকারি অর্থ লুটপাটের জন্যই তড়িঘড়ি করে নেওয়া হয় প্রকল্প। এই ট্রমা সেন্টারটা চালু হলে আপাতত যে হাই রোডের যে অ্যাক্সিডেন্টগুলো হয়, এই অ্যাক্সিডেন্টের লোকগুলা আপাতত এই ট্রমা সেন্টারে আসতো, তারা এসে চিকিৎসা নিত। কোটি কোটি টাকা দিয়ে এই ভবন নির্মাণ করে পরিত্যক্তভাবে পড়ে রয়েছে। এই ভবনটা যদি নির্মাণ হয়, মানে কার্যক্রম চালু থাকে, তাহলে গ্রামের আশেপাশে সাধারণ মানুষজন এখানে চিকিৎসা নিতে পারবে। অগ্রাধিকার ভিত্তিতে ট্রমা সেন্টারটি চালুর আশ্বাস স্বাস্থ্য বিভাগের। আমার বাড়ি নাটোর, আমরা রোগী পাঠাই রাজশাহীতে। রাজশাহী থেকে যখন বলা হয় ঢাকায় পাঠাতে হবে, আমরা 4 ঘন্টা পিছনে চলে যাই। এই জন্য এই হাসপাতালটাকে সব সেবার জন্য প্রস্তুত করা আমাদের জন্য জরুরি। আমরা জনবল যেগুলো আছে দেওয়ার চেষ্টা করছি। প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টারে হাসপাতাল ভবনের পাশাপাশি রয়েছে চিকিৎসক ও স্টাফদের আবাসনের জন্য 2টি বহুতল ভবন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জটিল পরিস্থিতিতে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বরিশালে নির্মাণ হচ্ছে 500 শয্যার একটি আধুনিক হাসপাতাল। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে নতুন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ বিশেষায়িত হাসপাতাল কম্পাউন্ডে প্রায় 2 একর জমির ওপর এটি গড়ে তোলা হবে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 485 কোটি টাকা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বয়স 60 বছর ছাড়িয়েছে। হাসপাতালটির বর্তমান অবস্থা নড়বড়ে। পুনর্নির্মাণ করতে হলে রোগীদের নিয়ে বিপাকে পড়তে হবে। সেক্ষেত্রে নতুন হাসপাতালের কোনো বিকল্প দেখছে না গণপূর্ত অফিস। প্রায় 2 একর জমির উপর নির্মাণ হবে হাসপাতালের 10 তলা ভবন। প্রতি তলায় ফ্লোর হবে 1 লাখ বর্গফুটের। আধুনিক অপারেশন থিয়েটার, শিশু ওয়ার্ড সহ জটিল সব রোগের চিকিৎসা হবে এখানে। এরই মধ্যে প্রাথমিক কার্যক্রম শেষ হয়েছে। পুরাতন হসপিটাল খুবই জরাজীর্ণ অবস্থায় আছে। ওখান থেকে কোনো একটি ব্লক নতুন ভেঙে যখন নতুন কাজ হবে বা প্রস্তাবনা হবে, তখন রোগীদেরকে ওইটা টের যাতে না পায়, এই জন্য আমরা বিকল্পভাবে এই 500
শয্যা বিশিষ্ট একটি নতুন হসপিটালের প্রস্তাবনা মাথায় রেখেই আমরা সামনে আগাচ্ছি। আমরা একটা প্ল্যান ফলো করে এটার জন্য কী করবে ডিপিপি প্রণয়নের জন্য আমরা প্রেরণ করছি। এটা অনুমোদন হলে আমরা এখানে কাজ করতে পারবো। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। ইমিডিয়েটলি যদি এটাকে আমরা করতে পারি তাহলে আমার মনে হয় ক্যান্সার হসপিটালের পাশে আমাদের যদি একটা 500 বেডের হসপিটাল হয় তাহলে আমাদের মনে আপাতত যে পরিস্থিতি আমরা সামাল দিচ্ছি কিছুটা হলেও আমাদের একটু সুবিধা হবে। যদি সামনের দিনগুলো চিন্তা করেন 5 বছর 10 বছর 20 বছর পরে কী হবে, সো আপনাকে ওইভাবে প্ল্যান করতে গেলে আপনাকে রাস্তার ওই পাশে যে তোমার ক্যান্সার হসপিটালটা আছে ওইখানে আমাদেরকে আস্তে আস্তে বিল্ডিং করে অ্যাডভান্স করতে হবে। যদি কখনো এখানে একটা কোনো ব্লক ভেঙে যায়, কোনো ডিজাস্টার হয় বা আমাকে ভাঙতে হয়, তখন তো আমি বিকল্প না থাকলে কাজ করতে পারবো না। এই কারণে আসলে ভবিষ্যতে স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত করতে চান এখনই 20 বছর সামনের প্ল্যান করতে হবে আমাদের। 500 বেডের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 36টি ওয়ার্ডের 52টি ইউনিটে প্রতিদিন সেবা নেন অন্তত 6000 রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ মাসে 2-3টি মাঝারি তাপপ্রবাহ বইতে পারে। এবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেরিতে আসায় বর্ষাও আসতে কিছুটা দেরি হচ্ছে। মাসের মাঝামাঝি পুরো দমে শুরু হবে বর্ষা। তবে এবার বর্ষায় ভারী বৃষ্টির পরিমাণ কম হবে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। এছাড়া এ মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন আবার ভারী বৃষ্টি হতে পারে। 15 জুন শুরু বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়। জুনে সাধারণত সারা দেশে গড়ে 459 মিলিমিটার বৃষ্টি হয়। জুলাইয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টির মাস জুন। গত বছর মে মাসের শেষে ভারী বৃষ্টি হওয়ায় জুনের শুরুতেই বর্ষার আগমন ঘটে। তবে এবারের চিত্র ভিন্ন। মের 18 দিন বৃষ্টি হলেও মৃদু তাপপ্রবাহ ছিল 12 দিন। আবহাওয়া অধিদপ্তর বলছে বঙ্গোপসাগরে বয়ে আসা মৌসুমি বায়ু দেশের সীমানায় ঢুকতে আরও কিছুদিন সময় লাগবে। 4 তারিখের দিকেই আমাদের টেকনাফ কোস্ট পর্যন্ত চলে আসতে পারে, আর বাকি অংশ কভার করতে হতে বা সর্বোচ্চ 10-15 দিন। মাঝামাঝি আমরা ধারণা করতে চাই যে জুনের মাঝামাঝিতে আমাদের মনসুন অনসেট হয়ে যেতে পারে সারা দেশে। জুন থেকে আগস্টের মধ্যে তাপমাত্রা বাড়বে। প্রশান্ত মহাসাগরে পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সক্রিয় হয়েছে এল নিনো, তাই এবার বৃষ্টি কম হবে। এ মাসে 2-3টি মাঝারি তাপপ্রবাহ বইতে পারে। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলে তখন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জুন মাসে এমনি কম পাবো, জুলাই আগস্টে বৃষ্টিপাতের পরিমাণ যতটুকু আমরা ক্লাইমেট অনুসারে পাই অনেকটা কমে যেতে পারে এল নিনো কন্ডিশনের কারণে। কারণ যতগুলো ক্লাইমেট মডেল আমরা অ্যানালাইসিস করলাম একটা মডেলও ভালো বৃষ্টিপাতে দেখায় না। তার মানে আমাকে ধরতে হবে যে টেম্পারেচারটা একটু বাড়তি লাগতে পারে। আবহাওয়াবিদরা বলছেন এ মাসে বাতাসের আর্দ্রতা বেশি থাকতে পারে, তাই দিন ও রাতে স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হতে পারে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।